আবিষ্কারের অন্তরালে এই যে নতুন আমাদের অনুষ্ঠান একটা শুরু করছি, যার লেখা বই থেকে আমরা এই অনুষ্ঠানটি করছি। আবিষ্কারের যে খুঁটিনাটি ছোট ছোট যেই ঘটনাগুলি যিনি লিখেছেন তিনি ডাক্তার প্রদীপ কুমার দাস। আমরা প্রদীপ কাকুর কাছে শুনে নেব কিছু কথা। প্রদীপ কাকু রয়েছেন আমাদের সঙ্গে। কাকু, এই আবিষ্কারের অন্তরালে যেই আহ, ঘটনাগুলি সপ্তাহের পর সপ্তাহে তারা শুনবেন, এটার কতটা মানে মন গড়া কতটা আর বাস্তব কতটা? দেখো, একটা জিনিস যেটা আমি সবচেয়ে প্রথমে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো রেডিও জংশনের ডিরেক্টর আমাদের হচ্ছে গিয়ে তাকে, যে ডিরেক্টরকে জানাবো, চঞ্চল চৌধুরীকে। কারণ তিনি প্রথম কথা হচ্ছে গিয়ে এর আগে প্রথম তিনি পত্র সাহিত্য নিয়ে শুরু করেছিলেন, তারপর গল্প দাদুর আসর, এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, যাতে রেডিও জংশনটাকে মানুষের কাছে আরো সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় এবং তারা এর অনেক বেশি আকৃষ্ট হয়। তা এইরকম একটি যখন অনুষ্ঠান তিনি করতে যাচ্ছেন, সেই জন্য আমার তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন আবিষ্কারের অন্তরালের পেছনে মানে যে কোনো জিনিসের আবিষ্কারের পেছনে কিছু না কিছু ইতিহাস থাকে। সেই ইতিহাসগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা আমার ওই বইয়ের মধ্যে দিয়ে আমি করেছি। এখন সেই চেষ্টার মধ্যে দিয়ে হয়তো সবসময় আমি আক্ষরিক অর্থে সব বাস্তবিক তথ্য হয়তো সবসময় পাইনি, কিছু কল্পনার রস তাকে আমাকে মেশাতে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে তথ্য আমি খুঁজে পেয়েছি এবং সেইটাকে একটু মনের এতে আঙিনায় বা স্বপ্নের মধ্যে দিয়ে কিছুটা আমি সেটাকে লেখার চেষ্টা করেছি। হ্যাঁ, মনের মাধুরী মিশিয়ে তো একটা রসালো কিছু মানে উপস্থাপনার জন্য তো সেটা দরকার, কিন্তু যে তথ্যগুলি, যে ছোট ছোট জিনিসের যে আবিষ্কারগুলো, এগুলো যে। হ্যাঁ, বলুন। যেমন একটু বলি, যে খাবার টেবিলে বসেছিলেন আমাদের কলিগ সাহেব ডাইনিং টেবিলে। তার ডাইনিং টেবিলে তার পরিচারিকা যখন তাকে সার্ভ করতে আসছেন, তখন তিনি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান। পড়ে গিয়ে তখন তার হাতটা ফুলে ওঠে এবং অসহ্য যন্ত্রণা। তখন কলিগ সাহেব দেখেন যে হাতটা ঠিক ফুলে গেছে, ঠিক একটা মানে আমাদের কাঁটা চামচের মতো, ডিনার ফর্ক। এই জন্য তখন থেকেই ওই জিনিসটা দেখে উনি এটা দেখলেন যে একটা কাঁটা চামচের মতো হাতটা ফুলে উঠেছে। এরকম ঘটনা লক্ষ্য করার পরে তারপরে তিনি যখন এক্স রে করলেন, দেখলেন যে ওইখানটা আমাদের কবজির হাড়টা ভেঙে গেছে। এবং পরবর্তীকালে এইরকম ধরনের ঘটনা তিনি আরো অনেক বেশি যখন দেখতে পেলেন, এবং যখন এই ধরনের ঘটনাটা তিনি আমাদের মেডিকেল জার্নালে প্রকাশ করলেন, তারপর থেকে কিন্তু এইটার নাম হয়ে গেল কলিজ ফ্র্যাকচার, অর্থাৎ কলিজ সাহেবের মতে নামে এই ফ্র্যাকচারটা হয়ে গেল। যে ফ্র্যাকচারটা হলে পরে, অর্থাৎ কেউ যদি হুমড়ি খেয়ে পড়ে, এক্সটেন্ডেড হ্যান্ডসে পড়ে, তাহলে কিন্তু তার ওই রকম ধরনের ডিনার ফ্রক ডিফর্মিটি হবে। একদম পার্টিকুলারলি ডিনার ফ্রক ডিফর্মিটির জন্যই কিন্তু এই রোগটার নাম দিয়ে দেওয়া হলো কলিজ ফ্র্যাকচার। এরকম ধরনের বিভিন্ন ঘটনা আমি বিভিন্ন তথ্য আহরণ করতে গিয়ে পেয়েছি। আমি সেইগুলোকে একটু মনের মাধুরীতে দিচ্ছি। একটা কথা যেটা কাকু আমরা জানি, ওই আইজ্যাক নিউটন আপেল পড়া থেকে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। এটা একদমই ঘটনা। হুম। এই যে তার মাথার মধ্যে তখন চিন্তা হয়েছিল আপেলটা নিচের দিকে না পড়ে ওপরের দিকে কেন যাচ্ছে। হ্যাঁ, মানে ওপরের দিকে না গিয়ে নিচে কেন পড়ছে, ওপরের দিকে যাচ্ছে না কেন। তার মানে এমন কেউ আছে নিশ্চয়ই তাকে টেনে ধরছে। এই টেনে ধরার চিন্তা ভাবনাগুলো তার মনের মধ্যে তোলপাড় করে দিয়েছিল। এবার তোলপাড় থেকে কিন্তু বেরোলো। আইজ্যাক নিউটনের মতন তো ভুরি ভুরি উদাহরণ আপনার বইটার মধ্যে রয়েছে। যেমন আমাদের খুব আর্কিমিডিস। হ্যাঁ, আর্কিমিডিস যখন তাকে রাজা সাহেব বলেছিলেন যে একটা মুকুটের মধ্যে খাদ আছে কিনা, সোনার মুকুট দিয়েছিল, সেই মুকুটের মধ্যে খাদ আছে কিনা তুমি আমাকে বলো, 1 মাস তোমাকে সময় দিচ্ছি। তা উনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না যে কি করে মুকুটের মধ্যে সোনার খাদ আছে কিনা সেটা বার করতে। এই অবস্থায় চিন্তা করতে করতে তিনি একদিন জল ভরা চৌবাচ্চার মধ্যে নাম দিয়ে গিয়ে দেখেন বেশ কিছুটা জল চলকে পড়ে গেল। তখন উনি বললেন যে জলটা চলকালো কেন? তার মানে আমার বডি যেখানে ডুবছে তার থেকে অনেক বেশি আমার হচ্ছে যে বডিটা ভার হয়ে যাচ্ছে বলে সেই জলটা পড়ে গিয়ে আমাকে সেই জায়গাটা দিচ্ছে। তার ফলে বায়ান্সি মানে প্রবতা আমাদের এখান থেকে আবিষ্কার হলো, যেটার উপর বেশ করে আজকাল আমাদের জাহাজ বলো, নৌকো বলো, স্টিমার বলো, লঞ্চ বলো, যেগুলো চলে।
এইরকম ধরনের নানা রকম ধরনের ঘটনা বিজ্ঞানের হঠাৎ হঠাৎ করে আবিষ্কার হয়েছে। যেমন নিউটনের কথা বললে, হুম। তেমনি আর্কিমিডিসের কথা বললাম, আমাদের কলিজ ফ্র্যাকচারে মানে কলিজ সাহেবের কথা বলে, এরকম বহু ঘটনা আছে। সব ঘটনা তো আমরা জানি না, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি, এবং আগামী দিনে আরো ঘটনার কথা থাকলে আমরা সেটা রেডিও জংশনের মাধ্যমে সেটা পাঠকদের কাছে জানাবার চেষ্টা কাকু, আপনার মাধ্যমে আমি শ্রোতা বন্ধুদের একটা কথা বলবো, যে এই যে আবিষ্কারের অন্তরালে আমাদের অনুষ্ঠানটি কিন্তু শিশুদের খুব শোনা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। কারণ শিশু মনের মধ্যেই তো কৌতূহলই আছে। যে হুম। শিশু যত বেশি ইনকুইজিটিভ, অর্থাৎ তার মধ্যে যত জানার আগ্রহ থাকবে, পরবর্তীকালে দেখা যাবে সেই শিশু কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো একটা জায়গাতে সে কিন্তু সাকসেস হয়। এবং আমাদের যেটা বিশ্ববিখ্যাত চিত্র শিল্পী, যিনি হচ্ছে পাবলো রুইজ পিকাসো, হুম। তিনি বলেছিলেন প্রত্যেকটি শিশু একজন করে শিল্পী। অর্থাৎ তার মধ্যে একটা করে শিল্প সত্তা আছে। সেই শিল্প সত্তা খেলা হতে পারে, সেই শিল্প সত্তা গানের হতে পারে, সেই শিল্প সত্তা বিজ্ঞানী হতে পারে, সেই শিল্প সত্তা নৃত্যশীল হতে পারে, অথবা অথবা অঙ্কন শিল্প হতে পারে। অর্থাৎ তার কোনো না কোনো একটা জিনিস ছোটবেলা থেকে তার একটা ভালো লাগে, ইনক্লাইনেশন বলা হয়। অর্থাৎ তার কোনো একটা জিনিসের দিকে একটা ঝোঁক আছে। আমরা অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকারা যদি সেই ঝোঁকের কথাটা বাচ্চাদের আমরা যদি তাদেরকে ঠিক মতো মূল্যায়ন করি, অর্থাৎ মান্যতা দিই, তাহলে কিন্তু তাকে বড় শিল্পী হওয়ার দিকে আমরা এগিয়ে দিতে দেবো। কিন্তু অনেক সময় বাবা মারা সেটাকে ইগনোর করেন, এটা ঠিক না। এবার সেই শুভ সময়, আমরা আস্তে আস্তে আবিষ্কারের অন্তরালে বইটার পাতা উল্টাবো, আর এক এক সপ্তাহে এক একটা ঘটনা আমরা শ্রোতা বন্ধুদের শোনাবো। এবং বইটি যিনি লিখেছেন মাননীয় ডাক্তারবাবু, ডাক্তার প্রদীপ কুমার দাস, তার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন অনুষ্ঠান আবিষ্কারের অন্তরালে। কাকু, আপনার হ্যাঁ, আশীর্বাদ আমাদের মাথায় বর্ষিত হোক। চঞ্চলের উপর আমার পূর্ণ আশীর্বাদ রইল। আশা করি এটা চঞ্চলের উপস্থাপনায় এই দিনটা আমাদের আগামী দিনে ছোট ছোট ছেলে মেয়েদের এবং তাদের অভিভাবকদের নিশ্চয়ই ভালো লাগবে, এইটুকু আশা করছি। অনেক ধন্যবাদ কাকু আপনাকে। আমরা তোমাকেও। শুরু করব আবিষ্কারের অন্তরালে প্রথম কাহিনী, প্রথম ঘটনা। আজ প্রথম পর্বে আপনারা যে আবিষ্কারের কাহিনীটি শুনবেন তার নাম রং দেখে আবিষ্কার। আবিষ্কৃত বিষয় অ্যাডিশনস ডিজিজ। আবিষ্কারের অন্তরালে সবকটা কাহিনী লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। ডাক্তার প্রদীপ কুমার দাসের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা পাইরেসি করবেন না, পাইরেসিকে প্রশ্রয় দেবেন না। বাবার ছিল মুদিখানা ও রঙের দোকান। বাবা একা পেরে উঠতেন না দুটো দোকান চালাতে। চেয়েছিলেন ছেলে অন্তত রঙের দোকানটা চালাক। নিউ ক্যাসেলের কাছে লং বেন্টনে রঙের দোকান। ছেলের ভালো লাগতো রঙের দোকানে বসে বিভিন্ন রং দেখতে ও খদ্দেরদের রং বিক্রি করতে। দেওয়ালের রং, সিঁড়ির রং, বেডরুমের রং, বসার ঘরের রং কেমন হবে খদ্দেরদের বিনি পয়সায় উপদেশ দিতেন। তারাও খুশি হয়ে মনের মতন রং কিনে নিয়ে যেতেন। ছেলেটার আবার কালো রং খুব মনে ধরত। বিশেষ করে স্লেট পেন্সিলের মধ্যে স্লেটের রং তার খুব পছন্দ হতো। বাবা চেয়েছিলেন রঙের কারবারের সঙ্গে সঙ্গে ছেলে ওকালতিতে পড়াশোনা করুক, কিন্তু ছেলে বেঁকে বসল মেডিকেল পড়ার জন্য। 1815 সালে ছেলে এমডি পরীক্ষায় সম্মানের সঙ্গে পাশ করল। ছেলেটা আর কেউ নয়, ডাক্তার থমাস এডিসন। জন্ম 1995 সালে। ডাক্তারি পাশ করার পরে
তাকে একজন সিনিয়র ডাক্তারের অধীনে গাইস হাসপাতালে চামড়ার বিভাগে পড়াশোনার কাজ দেওয়া হলো। এডিসন ছিলেন অত্যন্ত একরোখা ও বদমেজাজি স্বভাবের। ছাত্ররা তাকে ভালোবাসার থেকে ভয় পেত খুব বেশি। পড়াশোনা না পারলে বকাঝকা করে ক্লাস থেকে বের করে দিতেন, কিন্তু পড়াতেন খুব ভালো। তার পর্যবেক্ষণ শক্তি ছিল অসাধারণ। রোগ নির্ণয়ও করতেন খুব ভালো। তাই ছাত্ররা বকাঝকা করলেও তাকে ছেড়ে যেত না। আঠার মতো তার কাছে লেগে থাকতো যদি কিছু ভালো শেখা যায়। গাইস হাসপাতালে তার ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন রিচার্ড ব্রাইট। দুজনায় একসঙ্গে মিলে কাজ করে 1839 সালে অ্যাপেন্ডিক্সের অসুখের নানা ধরন ও তার কারণ নিয়ে একটি গবেষণাপত্র এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল মেডিসিন নাম দিয়ে প্রকাশিত হয় আন্তর্জাতিক জার্নালে। এরপরে 1849 সালে 15 মার্চ একটি গবেষণাপত্র পাঠ করেন সাউথ লন্ডন মেডিকেল সোসাইটির সামনে। তার বিষয়বস্তু ছিল অদ্ভুত ধরনের রক্তাল্পতা, যেটাকে পরে এডিসনের নাম অনুসারে রাখা হয় এডিসনস অ্যানিমিয়া বা পার্নিসিয়াস অ্যানিমিয়া। পরে 1855 সালে এডিসন তার বহির্বিভাগে এমনই এক মহিলার মুখের রং দেখে চমকে ওঠেন। মুখ, কপাল, ঠোঁট, হাত, পা সবই স্লেটের রঙের, খুবই ক্ষীণকায়, দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা নেই, রক্তচাপও বেশ কম। রক্তাল্পতায় ভুগছেন বেশ কিছুদিন ধরে। ভদ্রমহিলার রক্তাল্পতার কারণ খুঁজতে গিয়ে তিনি লক্ষ্য করেন বৃক্কের উপরে যে গ্রন্থিটি থাকে দেহের মধ্যে, যাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি, তার কাজকর্মের মধ্যে প্রচুর তফাৎ। ভালো করে অনুসন্ধান করে দেখতে পান অ্যাড্রিনাল গ্রন্থির রসক্ষরণে স্বল্পতার হেতু এরকম রক্তাল্পতা, রক্তচাপ কম ও মুখ ও ঠোঁটের ও গায়ের কালো রঙের দাগ। পরবর্তীকালে ওই রোগের নাম দেওয়া হয় এডিসনস ডিজিজ, যার কারণ হলো টিবি রোগের সংক্রমণ। মুশকিল হলো, যেমন গৃহযোগী ভিক পায় না, তেমনি তার আশ্চর্যজনক কাজের স্বীকৃতি অন্য দেশ জানলেও নিজের দেশের কাছে তিনি অনাদৃত ছিলেন বহুদিন ধরে। তার একরোখা ও খেপাটে স্বভাবের জন্যে কোনো মেয়ের বাবা রাজি নন তাকে জামাই করতে। শেষ পর্যন্ত 52 বছর বয়সে 2 কন্যা সন্তান সহ এক বিধবা তাকে বিয়ে করতে রাজি হন। এডিসনের প্রাইভেট প্র্যাকটিস খুব একটা ভালো ছিল না, প্রায়শই মানসিক অবসাদে ভুগতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে তিনি ব্রাইটনে চলে আসেন বসবাস করার জন্য। বেশি দিন কাটাতে হয়নি এখানে। মাত্র 3 মাস থাকার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যান অন্য এক লোকে, যেখানে হয়তো তিনি খুঁজে চলেছেন কোনো কালো রঙের অথবা রঙিন মহিলাকে, যিনি কোনো না কোনো বড় অসুখে ভুগছেন। দুঃখের ব্যাপার হলো, তার মৃত্যুর পরে শুধুমাত্র মেডিকেল টাইমস গ্যাজেট ছাড়া আর অন্য কোনো পত্র পত্রিকায় তাকে নিয়ে কোনো লেখা হয়নি। তার মরদেহটি একটি ওক গাছের তলায় চিরশান্তিতে নিদ্রিত রাখার জন্য
পূর্বপুরুষদের পাশে লন্ডনের কাম্বারল্যান্ডের লেবার বোস্টে শায়িত করে কবরস্থ করা হয়। আজকে আপনারা যেই আবিষ্কারের কাহিনীটি শুনলেন, এটির নাম রং দেখে আবিষ্কার। আবিষ্কৃত হওয়া বিষয়বস্তু যার নাম অ্যাডিশনস ডিজিজ। এই কাহিনীটি আমরা পেয়েছি ডাক্তার প্রদীপ কুমার দাস মহাশয়ের লেখা আবিষ্কারের অন্তরালে এই বইটি থেকে। ডাক্তার প্রদীপ কুমার দাসের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা কেউ পাইরেসি করবেন না, পাইরেসিকে প্রশ্রয় দেবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। এতক্ষণ শুনছিলেন রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে প্রথম পর্ব। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করতেও ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে নতুন আবিষ্কারের একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। আমি চঞ্চল। শুভরাত্রি।